তোমাদের সবাইকে আমার লাস্ট বেঞ্চার্স ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজে আবার স্বাগত। আজকে আবার আমি তোমাদের জন্য গুরুত্বপূর্ণ কিছু প্রশ্ন জিএস এবং জিকে রেখেছি, যেগুলো তোমাদের ওয়েস্ট বেঙ্গল পুলিশ, কলকাতা পুলিশ, পাশাপাশি ওয়েস্ট বেঙ্গল পুলিশের সাব ইন্সপেক্টরের যে পরীক্ষাটা আসতে চলেছে, ক্লার্কশিপ মিসলেনিয়াসেরও পরীক্ষা রয়েছে, সেগুলোতে অবশ্যই সাহায্য করবে। তাহলে প্রথম প্রশ্ন দিয়ে আমি শুরু করছি। স্বাধীন ভারতের প্রথম বিদেশ মন্ত্রী কে ছিলেন? স্বাধীন ভারতের প্রথম বিদেশ মন্ত্রী জওহরলাল নেহরু, সর্দার বল্লভভাই প্যাটেল, মৌলানা আবুল কালাম আজাদ না বি.আর. আম্বেদকর? বলো। জওহরলাল নেহরু ইনি 1947 সাল থেকে 1964 সাল পর্যন্ত স্বাধীন ভারতের প্রথম প্রধানমন্ত্রী ছিলেন। পাশাপাশি তিনি কিন্তু প্রথম বিদেশ মন্ত্রীও ছিলেন বা ফরেন মিনিস্টারও ছিলেন। অপশন এ হচ্ছে এটার সঠিক উত্তর। আর সর্দার বল্লভভাই প্যাটেল ছিলেন স্বাধীন ভারতের প্রথম স্বরাষ্ট্রমন্ত্রী, এটা মাথায় রাখবেন। মৌলানা আবুল কালাম আজাদ কি ছিলেন? মৌলানা আবুল কালাম আজাদ ছিলেন স্বাধীন ভারতের প্রথম শিক্ষামন্ত্রী। আর বি.আর. আম্বেদকর ছিলেন প্রথম আইন ও বিচার মন্ত্রী। এই কয়েকটা ইনফরমেশন কিন্তু তোমাদেরকে মনে রাখতে হবে, ঠিক আছে? চলো নেক্সট প্রশ্ন দেখে নেব। বলেছে প্রথম ভারতীয় পাইলট কে ছিলেন? এটা জিকের একটা পার্ট। প্রথম ভারতীয় পাইলট দাদাভাই নৌরোজি, জে.আর.ডি. টাটা, আরদেশির গোদরেজ না ঘনশ্যাম দাস বিড়লা? দেখো, যদি এই ভারতীয় পাইলটের ইতিহাস খুঁজতে যাও, তাহলে তোমাকে শুরুটা করতে হবে 1911 সাল। 1911 সালের একজন ব্যক্তি ছিলেন ফরাসি, তার নাম হচ্ছে হেনরি পিকেট। এক সেকেন্ড, এনার নাম হচ্ছে হেনরি পিকেট। ইনি কিন্তু একজন ফরাসি ছিলেন, ঠিক আছে? ইনি ফরাসি ছিলেন ভারতের প্রথম এলাহাবাদ থেকে নৈনি পর্যন্ত। এলাহাবাদ থেকে নৈনি পর্যন্ত 9.7 কিলোমিটার বিস্তৃত একটা রাস্তা তিনি কিন্তু উড়োজাহাজ চালিয়েছিলেন ভারতের মাটিতে 1911 সালে প্রথম, ঠিক আছে? একজন ফরাসি ভারতের মাটিতে প্রথম উড়োজাহাজ চালান। তারপরে সালটা হচ্ছে 1929 সালে জে.আর.ডি. টাটা, অপশন বি হচ্ছে এটা সঠিক উত্তর। প্রথম ভারতীয় পাইলট ছিলেন জে.আর.ডি. টাটা। 1929 সালে কিন্তু জে.আর.ডি. টাটা কি পান? প্রথম লাইসেন্স পান ভারতে উড়োজাহাজ চালানোর জন্য। 1932 সালে জে.আর.ডি. টাটা প্রথম তিনি করাচি থেকে মুম্বাই পর্যন্ত উড়োজাহাজ তিনি চালান। করাচি থেকে মুম্বাই, ক্লিয়ার? তারপরে মানে অ্যাকচুয়ালি তার যে এয়ারলাইনটা ছিল জে.আর.ডি. টাটার ফুল ফর্ম হচ্ছে জাহাঙ্গীর রতনজি দাদাভাই টাটা, ঠিক আছে? জাহাঙ্গীর রতনজি দাদাভাই টাটা। তো এই জে.আর.ডি. টাটার যে এয়ারলাইন্স ছিল তার নাম ছিল টাটা এয়ারলাইন্স, ক্লিয়ার? তো এই টাটা এয়ারলাইন্স 1932 সালে প্রথম করাচি থেকে মুম্বাই অবধি যাত্রা করে এবং সেই যাত্রাতে কিন্তু জে.আর.ডি. টাটা ছিলেন। তাহলে প্রথম ভারতীয় পাইলট হচ্ছে জে.আর.ডি. টাটা। 1932 তিনি কিন্তু ভ্রমণ করেন। পাশাপাশি একটা জিনিস মনে রাখতে হবে, এই টাটা এয়ারলাইন্স কিন্তু 1946-এ, ঠিক আছে, কি হয়ে যায়? পাবলিক লিমিটেড কোম্পানি, এবং এর নতুন নাম হয় এয়ার ইন্ডিয়া। পাশাপাশি মনে রাখতে হবে 1953-তে, ঠিক আছে, ভারতের যে এয়ারলাইন্স ছিল সেগুলো কি হয়ে যায়? ন্যাশনালাইজড হয়ে যায়। এটাও কিন্তু তোমাদেরকে মাথায় রাখতে হবে। তারপরে
সেই 32-এর পর 1946, তারপর 1953-তে ন্যাশনালাইজড হয়ে যায়। এয়ার ইন্ডিয়া কিন্তু বহুল পরিমাণে কিন্তু ক্ষতির সম্মুখীন হচ্ছিলেন, ঠিক আছে। তারপরে মানে লস বহন করতে করতে, মানে অ্যাকচুয়ালি যেহেতু এয়ার ইন্ডিয়াটা ভারত সরকারের অধীনে চলে এসেছিল এবং প্রচুর ক্ষতির সম্মুখীন হচ্ছিলেন। পরবর্তীতে অক্টোবর মাসে 2021 সালে এটা পুনরায়, এই যে এয়ার ইন্ডিয়া পুনরায় কিন্তু টাটা গ্রুপের কাছে চলে আসে, মানে পুনরায় টাটা গ্রুপ কিন্তু এটাকে কিনে নেয়। বোঝা গেল? তাহলে যিনি ফাউন্ডার ছিলেন জিআরডি টাটা, তার কাছেই কিন্তু পুনরায় টাটা গ্রুপের কাছেই এয়ার ইন্ডিয়া চলে আসে। তো এই হচ্ছে ইতিহাস। তাহলে যদি বলে প্রথম ভারতীয় পাইলট কে ছিলেন, তাহলে জিআরডি টাটা। আর ভারতের মাটিতে যদি প্রথম কে উড়োজাহাজ চালান, তাহলে 1911 সালে হেনরি পিকেট, এলাহাবাদ থেকে নৈনি পর্যন্ত। নেক্সট কোশ্চেন, ইন্টারন্যাশনাল কোর্ট অফ জাস্টিসের প্রথম ভারতীয় বিচারক কে ছিলেন? ডক্টর নাগেন্দ্র সিং, ডিওয়াই চন্দ্রচূড়। ডিওয়াই চন্দ্রচূড় হচ্ছে বর্তমান কি চিফ জাস্টিস অফ ইন্ডিয়া। ভারতের যে সুপ্রিম কোর্টের চিফ জাস্টিস অফ ইন্ডিয়ান সুপ্রিম কোর্ট, ভারতের যে সুপ্রিম কোর্টের আছে না সুপ্রিম কোর্ট, তার চিফ জাস্টিস এখন ডিওয়াই চন্দ্রচূড়। সুব্রত খাড়া, নলিনী রাও। তাহলে ইন্টারন্যাশনাল কোর্ট অফ জাস্টিসের প্রথম ভারতীয় বিচারক ছিলেন ডক্টর অপশন এ নাগেন্দ্র সিং। নেক্সট, ভারতের জাতীয় আয়ের পরিমাপক সংস্থা কোনটি? নীতি আয়োগ, রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া, সেন্ট্রাল স্ট্যাটিস্টিক অফিস, ওকে সিএসও, ইন্ডিয়ান স্ট্যাটিস্টিক্যাল অর্গানাইজেশন। অপশন সি হচ্ছে অ্যান্সার। জাতীয় আয়ের পরিমাপ বা এস্টিমেশন করে কে? সিএসও, সেন্ট্রাল স্ট্যাটিস্টিক অফিস। ক্লিয়ার? আর দাদাভাই নৌরোজি, এই নামটা কিন্তু মনে রাখতে হবে। দাদাভাই নৌরোজি কত সালে করেছিল? দাদাভাই নৌরোজি 1876 সালে। দাদাভাই নৌরোজি 1876 সালে প্রথম ভারতের জাতীয় আয় পরিমাপ করেন। কিসের উপর? কৃষিজ পণ্য উৎপাদনের মূল্য এবং অকৃষিজ পণ্যের উৎপাদনের মূল্যের মিলে, মানে এই অকৃষিজ যে উৎপাদন মূল্য, ঠিক আছে, অকৃষিজ যে সমস্ত জিনিসপত্র আছে তার যে উৎপাদন মূল্য আর কৃষিজ উৎপাদন মূল্যের যে আয়, সেটার উপর নির্ভর করে দাদাভাই নৌরোজি 1876 সালে প্রথম ভারতের আয়ের পরিমাপ করেছিলেন। ঠিক আছে, জাতীয় আয়, সরি নয়, জাতীয় আয়ের পরিমাপ করেছিলেন সেটাকে বেস করে। নেক্সট, আচ্ছা, ওজোন স্তরের পুরুতা বা থিকনেস পরিমাপের একক কি? নট, ডবসন, পয়েজ না ম্যাক্সওয়েল? তার আগে তোমাদেরকে জেনে নিতে হবে যে ওজোন স্তর ডিপ্লিটেশন বা ক্ষয়ের জন্য অন্যতম দায়ী গ্যাস কোনটি? CO2 না CFC? অপশন হবে CFC। ক্লোরোফ্লুরোকার্বন হচ্ছে অন্যতম দায়ী গ্যাস। অনেকেই কিন্তু CO2 করে আসে না। এবং এই যে ওজোন স্তরের যে লেয়ার বা থিকনেস মাপা হয় তার একক হচ্ছে ডবসন। অপশন বি, এটা মাথায় রাখতে হবে। আচ্ছা, পরমাণু নিউক্লিয়াসে বর্তমান, নিউক্লিয়াসে বলেছে, হ্যাঁ, ইলেকট্রন, প্রোটন, ইলেকট্রন, নিউট্রন, প্রোটন ও নিউট্রন, না ইলেকট্রন, প্রোটন ও নিউট্রন। পরমাণু নিউক্লিয়াসের কথা বলেছে। তাহলে কেন্দ্রকে কে থাকে? পরমাণুর কেন্দ্রকে প্রোটন ও নিউট্রন, অপশন সি। আর ইলেকট্রন বাইরে থাকে। ঠিক আছে, নিউট্রন হচ্ছে নিস্তড়িত, ঠিক আছে, প্রোটন কি পজিটিভ আর ইলেকট্রন হচ্ছে নেগেটিভ। একটা কোশ্চেন তোমাদের জন্য রেখে দিই যে প্রোটন, ইলেকট্রন ও নিউট্রনের নামকরণ কে করেন? কমেন্ট করে দেবে। আচ্ছা, হাইড্রোজেনের কোন আইসোটোপের নিউক্লিয়াসে একটি মাত্র প্রোটন রয়েছে কিন্তু কোনো নিউট্রন নেই? আচ্ছা, হাইড্রোজেনের এই তিনটেই হচ্ছে আইসোটোপ। ক্লিয়ার? প্রোটিয়ামের সংকেত যেটা হচ্ছে H11, ডিউটেরিয়ামের হচ্ছে H21 আর ট্রিটিয়ামের হচ্ছে H31। ঠিক আছে, ট্রিটিয়াম যেটা হচ্ছে সেটা হচ্ছে সবচেয়ে হালকা তেজস্ক্রিয় আইসোটোপ। ঠিক আছে, যদি বলা হয় সবচেয়ে হালকা তেজস্ক্রিয় আইসোটোপ তাহলে হচ্ছে ট্রিটিয়াম। আর এটার সঠিক অ্যান্সার হচ্ছে প্রোটিয়াম। ক্লিয়ার? কারণ এখানে তুমি দেখতেই পাচ্ছ একটা মাত্র প্রোটন রয়েছে কিন্তু কোনো নিউট্রন নেই। ডিউটেরিয়ামে কটা তোমার নিউট্রন রয়েছে আর ট্রিটিয়ামে কটা নিউট্রন রয়েছে? কমেন্ট করে দাও।
আচ্ছা, নিচের কোনটি একটি আদর্শ কোষের নিউক্লিয়াসের অংশ নয়? আদর্শ কোষের নিউক্লিয়াসের অংশ নয় মানে এইটার কথা বলেছে। ক্লিয়ার? এটা হচ্ছে আদর্শ কোষ। ধরো দেখো, নিউক্লিওলাস অবশ্যই, নিউক্লিওলাস, ক্রোমোজোম অবশ্যই এখানে থাকবে, অবশ্যই ক্রোমোজোম, জিন অবশ্যই, এই তিনটে থাকে, কিন্তু কে থাকে না? রাইবোজোম থাকে না। ক্লিয়ার? তাহলে এখানে সঠিক উত্তর হবে অপশন এ। রাইবোজোম হচ্ছে দানাদার একটা অংশ যেটা কোষের সাইটোপ্লাজমে থাকে বা এন্ডোপ্লাজমিক রেটিকুলামেও থাকে। ঠিক আছে, এই রাইবোজোমের কাজ হচ্ছে কি প্রোটিন সংশ্লেষ করা। ক্লিয়ার? আচ্ছা, তাহলে অপশন এ হচ্ছে এটা সঠিক উত্তর। দেখো নেক্সট কোশ্চেনে কি বলেছে, কোষের শক্তিঘর নামে পরিচিত কোনটি? কোষ প্রাচীর, নিউক্লিয়াস, মাইটোকন্ড্রিয়া না সম্পূর্ণ কোষের অংশ? তোমরা প্রত্যেকেই বলে দেবে অ্যান্সার মাইটোকন্ড্রিয়া। কিন্তু কেন মাইটোকন্ড্রিয়াকে কোষের শক্তিঘর বলা হয়? বিষয়টা হচ্ছে যে মাইটোকন্ড্রিয়ায় যে সেলুলার যে রেসপিরেশন, এই সেলুলার রেসপিরেশন দ্বারা খাদ্য থেকে এনার্জি বা শক্তি, ঠিক আছে, এটিপি অণুর মধ্যে সঞ্চিত থাকে। ক্লিয়ার? এবং যার জন্যই এই মাইটোকন্ড্রিয়াকে কিন্তু কোষের শক্তিঘর বলা হয়। ঠিক আছে, তো এই যে এনার্জি প্রডিউস হচ্ছে খাদ্য থেকে, সেটা সেটা যে এটিপি অণুর মধ্যে তোমার স্টোর হয়ে থাকছে। ঠিক আছে, তো এই এটিপিকে আবার এনার্জি কারেন্সি বলা হয়, এটা কিন্তু মাথায় রাখবে। আর পাশাপাশি আর একটা জিনিস বলে রাখি, 1857-এ একটা নাম হচ্ছে অ্যালবার্ট ভন কোলিকের, ইনি কিন্তু ফার্স্ট ডিসকভার করেন কি মাইটোকন্ড্রিয়া। ঠিক আছে, পতঙ্গের ভলেন্টিয়ার মাসেলস থেকে, এটা মাথায় থাকে যেন। হ্যাঁ, নেক্সট, নিচের কোন দ্রাঘিমাংশকে ভারতের প্রমাণ সময় হিসাবে ধরা হয়? মানে ইন্ডিয়ান স্ট্যান্ডার্ড টাইম, আইএসটির কথা বলা হয়েছে। দেখো এটা হচ্ছে অপশন ডি, 82.5 ডিগ্রি, মানে 82 ডিগ্রি 30 মিনিট পূর্ব দ্রাঘিমাকে ভারতের আইএসটি হিসাবে বা ইন্ডিয়ান স্ট্যান্ডার্ড টাইম হিসাবে ধরা হয়। তো এইটার লোকেশন বলতে পারবে কোথায় আছে? এইটার লোকেশন হচ্ছে নৈনিতে আছে। নৈনিটা কোথায়? এলাহাবাদ। এলাহাবাদটা কোথায়? উত্তরপ্রদেশ, ইউপি। ক্লিয়ার? এটা মাথায় রাখবে। নেক্সট, ভারতের দক্ষিণতম স্থান কোনটি? আচ্ছা, কন্যাকুমারী, গুহার মোটার, ইন্দিরা পয়েন্ট না ইন্দিরা কল? তাহলে অ্যান্সার হচ্ছে ইন্দিরা পয়েন্ট। ইন্দিরা পয়েন্ট কোথায় রয়েছে? নিকোবরে। নিকোবরের কোন নিকোবরে আছে এটা কমেন্ট করে দেবে। ঠিক আছে, আর ইন্দিরা কল আছে কোথায়? এটা হচ্ছে উত্তরতম স্থান, সিয়াচেন গ্লেসিয়ার, ইন্দিরা কল। গুহার মোটার, এক সেকেন্ড, গুহার মোটার একটা ভিলেজ। হ্যাঁ, এই গুহা মোটার যেটা আছে না, গুহা মোটা বলে যে একটা ভিলেজ আছে, সেখানে যে স্যার ক্রিক লাইন আছে সেটা হচ্ছে তোমার পশ্চিমতম স্থান ভারতের। ঠিক আছে, আর কন্যাকুমারী হচ্ছে ভারতের মূল ভূখণ্ডের, যে ভারতের যে মূল ভূখণ্ড আছে না কন্যাকুমারী, এটা হচ্ছে ভারতের মূল ভূখণ্ডের দক্ষিণতম স্থান। আর কমেন্ট করে দিবে ভারতের পূর্বতম স্থান কোনটি, ঠিক আছে, এবং কোন রাজ্যে অবস্থিত। ভারতের কোন রাজ্যে হিমালয়ের কোনো পর্বত শ্রেণী নেই? উত্তরাখণ্ড, উত্তরপ্রদেশ, সিকিম না হিমাচল প্রদেশ? খুব ভালো প্রশ্ন। উত্তরপ্রদেশ হবে অ্যান্সার, কারণ হচ্ছে উত্তরাখণ্ড, সিকিম, হিমাচল প্রদেশ পুরো একটা লাইনে আসছে। ঠিক আছে, কিন্তু এই উত্তরপ্রদেশের ওই যে জায়গাটা, ওইখানে নেপাল ঢুকে গেছে। তাহলে উত্তরপ্রদেশে কিন্তু হিমালয়ের কোনো পর্বত শ্রেণী নেই। কাশ্মীর ভ্যালি, খুব ইম্পর্টেন্ট কোশ্চেন, গুরুত্বপূর্ণ। কোন দুটির মাঝে অবস্থিত? লাদাখ ও জাস্কার, গ্রেট হিমালয় ও পীর পাঞ্জাল, গ্রেট হিমালয় ও জাস্কার, কারাকোরাম ও জাস্কার? তাহলে অপশন হচ্ছে এখানে বি, গ্রেট হিমালয় ও পীর পাঞ্জাল। কাশ্মীর ভ্যালি কিন্তু এই দুটোর মাঝখানে অবস্থিত। ভীমবেটকা কিসের জন্য বিখ্যাত? ভীমবেটকা, দেখো ভীমবেটকা রয়েছে কোথায়? মধ্যপ্রদেশে। ঠিক আছে, আর এখানে সব থেকে বেশি যেটা পাওয়া যায় যে মধ্যপ্রস্তর যুগের
মধ্যপ্রস্তর যুগের যে তোমার শিকার করতো মানুষরা সেই সময়, সেই যুগের সেই শিকার করার চিত্র, গুহা চিত্র, ঠিক আছে। অপশন এ, পাথরের গায়ে যে গুহা চিত্র আছে সেটা খুব ইম্পর্টেন্ট। মধ্যপ্রদেশের যে গুহা, ঠিক আছে, ভীমবেটকা পাথরের গুহা চিত্র, সেটা খুব ইম্পর্টেন্ট। ঠিক আছে, মানে শিকার করার চিত্র থাকতো, 500 থেকে 550 ছবি সেইখানে পাওয়া গেছে। ঋগ্বেদে কোন নদীর উল্লেখ বারবার করা হয়েছে? সিন্ধু, শতদ্র, শরাবতী না গঙ্গা? অপশন এ হচ্ছে অ্যান্সার সিন্ধু। ভারতের জাতীয় প্রতীকে উল্লেখিত সত্যমেব জয়তে কোথা থেকে সংগ্রহীত? বহুবার এই কোশ্চেনটা বহু পরীক্ষায় এসেছে, এটা কিন্তু গুরুত্বপূর্ণ ওয়েস্ট বেঙ্গল পুলিশের জন্য। ঋগ্বেদ, ভগবদ গীতা, মুন্ডক উপনিষদ না মৎস্যপুরাণ? অনেকে এটা ঠিক করে আছে কারণ এটা খুব জনপ্রিয় কোশ্চেন, মুন্ডক উপনিষদ থেকে নেওয়া হয়েছে। প্রত্যেকে ঠিক করে কোশ্চেনটা। আচ্ছা, ভারতের সংবিধানের নাগরিকের জন্য মৌলিক অধিকার কততম ধারায় বর্ণিত? মৌলিক অধিকারের কথা বলা হয়েছে। 112 থেকে 115, 12 থেকে 35, 222 থেকে 235 না 1 থেকে 36 এ? তাহলে সঠিক উত্তর হচ্ছে অপশন বি, 12 থেকে 35। ঠিক আছে, আর্টিকেল মনে রাখবে সব থেকে বেশি যেটা ইম্পর্টেন্ট, 16, 17, 19, 20, 21, 22, তারপরে তোমার এদিকে 25, 27, 28, এগুলো কিন্তু খুব ইম্পর্টেন্ট। আর্টিকেল 32 এগুলো মাথায় রাখবে, ঠিক আছে। এই যে কটা আর্টিকেল হলাম খুব ইম্পর্টেন্ট। আর্টিকেল 14, মোট কথা মৌলিক অধিকারের পার্টটাকে পুরোটাই মুখস্থ রাখতে হবে। ভারতের সংবিধানের কততম ধারায় ব্যক্তির বিদেশ ভ্রমণের অধিকারকে সুরক্ষিত করেছে? মানে তুমি বাইরে যাচ্ছ ঘুরতে পাসপোর্ট ভিসা নিয়ে, এটা তোমার অধিকারের মধ্যে পড়ে, তুমি নিজের দেশ থেকে অন্য দেশে ঘুরতে যেতেই পারো ভ্রমণে। সেটা কততম ধারায় আছে? 14, 19, 21 না 20? তাহলে আর্টিকেল 21 এ আছে এটা, ঠিক আছে। তো আর্টিকেল 21 এ আর কি আছে আমাকে কমেন্ট করে জানাবে। ভারতের সংবিধানের কততম সংবিধান সংশোধনী দ্বারা দিল্লি ভারতের জাতীয় রাজধানীর মর্যাদা লাভ করে? 61, 69, 71 না 79? দিল্লি ভারতের জাতীয় রাজধানীর মর্যাদা লাভ করেছিল 1991 সালের 69তম অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট দ্বারা। অপশন বি, ঠিক আছে। পাশাপাশি আরেকটা আর্টিকেল আমি লিখে দিচ্ছি, এই আর্টিকেল সম্বন্ধে যদি কারোর জানা থাকে 239 কমেন্ট করে দেবে। তো সবাইকে আজকে আমি এইখানেই আমি বিদায় জানাচ্ছি। আরও জিএসজিকের ইম্পর্টেন্ট প্রশ্ন আমি আমার চ্যানেলে দিতে থাকবো, পাশে থেকো। জয় হিন্দ, বন্দে মাতরম।